আসসালামু আলাইকুম ভাই। আমার নাম মোহাম্মদ সুলাইমান, বাড়ি ময়মনসিংহ, ঈশ্বরগঞ্জের একটা ছোট্ট গ্রামে। আমি একটা সত্যি ঘটনা আপনাকে লিখে পাঠালাম, ভালো লাগলে শেয়ার করবেন সবার সাথে। প্রায় ১০০ বছর আগের কথা। আমার দাদার বাবা, যাকে আমরা বড় বাবা বলে থাকি, উনি আরবি বাংলা শিক্ষায় শিক্ষিত ছিলেন। তারপর তিনি কবিরাজি শিখে কবিরাজি করতে শুরু করলেন। এভাবে আস্তে আস্তে আশপাশের সকল মানুষ তাকে চিনতে শুরু করল। অনেক ভালো কবিরাজ ছিলেন তিনি। আমার বাবার কাছ থেকে যতটা জানতে পারি, আমার বড় বাবা উনি রাত ১২টার পর নিজের ঘরে থাকতেন না, বেরিয়ে পড়তেন গ্রামের মানুষদেরকে সাহায্য করার জন্য। ১০০ বছর আগের কথা তো, তখন জিন, ভূত, পেতনি এইসবের আক্রমণ ছিল অনেক বেশি। মানুষ অনেক ভয় পেত, তাই মাগরিবের পর কেউ বাসা থেকে বের হইত না। যেহেতু গ্রামের বাড়ি, টয়লেট বাড়ির পিছনে একটু দূরে থাকত। কারো যদি টয়লেট চাপ দিত, ভয়ে ঘর থেকে বের হইত না। বড় বাবা রাতে সবার বাড়ি বাড়ি যাইত, গিয়ে ডাক দিত, কারো টয়লেট করা লাগবে কিনা, আরও কোনো কিছু প্রয়োজন আছে কিনা। উনার ডাকে সবাই তাদের জরুরি কাজ সেরে ফেলত। এভাবে উনি পুরা গ্রাম ঘুরতেন। উনার রাতগুলো নাকি এভাবেই কাটত। মাঝে মাঝে রাতের বেলা অনেক জিন পেতনি উনাকে ভয় দেখানোর জন্য আসত। তখন উনি একটা কথাই বলতো, আমার নাম কেমুদ্দি ফকির। উনার নাম শুনে ভয় পেয়ে চলে যেত তারা। আস্তে আস্তে উনি জিন পালতে শুরু করল। উনার সাথে ১১ জন জিন থাকত। তারা ছিল খুবই শক্তিশালী। এই ১১ জন জিন নিয়েই নেমে আসে আমাদের মধ্যে কষ্টের দিন। যখন আমার বড় বাবা মারা যায়, বড় বাবা মারা যাওয়ায় অন্যান্য জিনেরা আমাদের জিনগুলোর সাথে ঝগড়া ফাসাদ করত। যেহেতু জিনগুলো আমাদের বাড়িতে ঝগড়া করত, আমাদের বাড়ির পরিবেশ একদম নোংরা করে ফেলত। তখন আমার দাদা একজন কবিরাজের কাছে যায়, গিয়ে সব বলে। ওই কবিরাজ ছিলেন আমার বড় বাবার বন্ধু। উনি সব শুনে আসেন আমাদের বাড়িতে। এসে আমাদের বাড়িতে যে জিনগুলো থাকতো তাদেরকে একসাথে করে এবং জিজ্ঞেস করে তারা এখন কি করবে। জিনগুলো বলেন, আমরা ওনাকে কথা দিয়েছি আমরা এখানেই থাকব। তখন ওই কবিরাজ আমাদের বাড়ির চারপাশে ৪টা তাবিজ মাটি গর্ত করে রেখে দেয়, যেভাবে অন্য কোনো জিন আমাদের এই এরিয়ার ভিতরে না আসতে পারে, আমাদের বাড়ির জিনগুলোও যেন এরিয়ার বাইরে না যেতে পারে। তারপর ভালোভাবেই কেটে যায় অনেকগুলো বছর। এর মধ্যে বড় বাবার বন্ধু কবিরাজ মারা যায়। বড় বাবা যখন বেঁচে ছিল জিনগুলোকে খাবার দিত। আমাদের পারিবারিক কবরস্থানে একটি তাল গাছের নিচে গজার মাছ, শোল মাছ, চাল ভাজা। বড় বাবা মারা যাওয়ার পর আমার দাদু মাঝে মাঝে এগুলো দিয়ে আসতো। আমাদের পারিবারিক অবস্থা বেশি ভালো না থাকায় এগুলো আস্তে আস্তে দেওয়া বন্ধ হয়ে যায়। আমার দাদারা ৪ ভাই ছিল, সবাই শিক্ষিত ছিল। দাদারা সবাই বেশ সুন্দর আর কবি শক্তিশালী ছিল। আমার ছোট দাদা যখন আইএ পরীক্ষা দিচ্ছিল, তখন তাকে একটা পরী পছন্দ করে। পরীটা সবসময় তার সাথেই থাকত। আমাদের বাড়ির ১১ জন জিনের মধ্যে ৪ জন পরী, ৬ জন জিন ছিল। সেই পরী ছোট দাদাকে পছন্দ করে। এই কথাটা তাকে সবসময় বলতো। ছোট দাদা সবসময় না করে দিত। এইভাবেই বেশ কয়েক মাস কেটে যায়। হঠাৎ একদিন ছোট দাদার পিঠে ব্যথা শুরু হয়। ১-২ দিন এভাবেই কেটে যায়। তারপর সবাই লক্ষ্য করে ছোট দাদার পিঠ বেঁকে যাচ্ছে, মানে কুঁজো হয়ে যাচ্ছে। তখন ছোট দাদার বয়স ছিল ২৪ থেকে ২৫। এই বয়সে কুঁজো হয়ে যাচ্ছে, এইটা কোনো স্বাভাবিক বিষয় ছিল না। তাই কয়েকজন তাকে কবিরাজের কাছে নিয়ে যায়। কবিরাজের কাছে সব খুলে বলে। ছোট দাদা তখন কবিরাজ সেই পরীকে সেখানে হাজির করার অনেক চেষ্টা করে, কিন্তু পরী সেখানে হাজির হয় না। এই দেখে কবিরাজ বলে উঠল সবাইকে, পরী তো হাজির হচ্ছে না। তখন সেইখানে থাকা একজন বলে উঠল, আপনি পরীকে হাজির করবেন, আমাদেরকে একবার বলেন না কেন? তখন আমার দাদা বলল, আমার ছোট ভাইয়ের উপর যে পরী আক্রমণ করছে সে আমাদের বাড়িতেই থাকে, মানে আমাদের বাড়িতেই বন্দী। তখন সেই কবিরাজ বললেন, চলেন তাহলে আপনাদের বাড়িতেই যাব। তারপর কবিরাজকে সাথে করে আমাদের বাড়িতেই নিয়ে আসা হলো। কবিরাজ যখন বাড়ির সীমানায় পা রাখে, আবার সাথে সাথে পা সরিয়ে ফেলে বাড়ির সীমানার বাহিরেই। উনি সীমানার বাহিরে গিয়ে কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকে কবিরাজ। উনি কিছুক্ষণ চুপ থাকার পর বললেন,
আমি চলে যাচ্ছি আপনাদের এইখানে যে থাকেন। আগে জানলে আমি এইখানে কখনোই আসতাম না। আমাকে ক্ষমা করে দিয়েন, আর কখনো এইখানে আসব না। সেই সময় এইখানে আমাদের বাড়ির অনেক মানুষ জমা হয়ে যায়। একজন বলে উঠল, কি হয়েছে কবিরাজ সাহেব? তখন কবিরাজ বলল, আপনারাও আমাকে ক্ষমা করে দিয়েন, আমি আপনাদের জন্য কিছু করতে পারলাম না। এই বলে কবিরাজ চলে গেল। তারপর ছোট দাদাকে ঘরে নিয়ে আসা হলো। ছোট দাদার উচ্চতা ছিল 5 ফিট 6 ইঞ্চি। উনার পিঠ বেঁকে এমন এক অবস্থা হয়েছে, 1 হাত লম্বা একটা লাঠির মধ্যে ভর দিয়ে হাঁটত, আর কেমন জানি পাগল হয়ে গেছিল। সারাদিন একা একা কথা বলতো। তারপর থেকে ছোট দাদা একটা লাঠিতে ভর দিয়ে হাঁটত আর একা একা কথা বলতো। এইটা দেখে সবাই তাকে পাগল বলতে শুরু করলো। এভাবেই কয়েক মাস কেটে যায়। একদিন ছোট দাদা ঘর থেকে 10 কেজির মতো পাট নিয়ে বাজারে বিক্রি করে। এইভাবে একদিন 2 দিন নিতে নিতে বেশ কয়েকদিন ঘর থেকে পাট নিয়ে বাজারে বিক্রি করে। এটা দেখে কেউ কিছু বলে না, কারণ সে পাগলের মতো আচরণ করত। একদিন সন্ধ্যার পর আমার দাদা ঘরে শুয়েছিল। তখন হঠাৎ উনি দেখতে পায় চোখের সামনে কিছু একটা ঝিলমিল করছে। মুহূর্তের মধ্যে সেই ঝিলমিল জিনিসটা দাদার গলায় লাগে। দাদা তখন শোয়া থেকে লাফ দিয়ে খাটের আর এক পাশে গিয়ে পড়ে। তখন দাদা দেখতে পায় কেউ তার গলা কেটে ফেলছে। ঝিলমিল করা জিনিসটা ছিল একটা ছুরি, অনেক ধারালো, আর বাহিরে হালকা আলোতে ঝিলমিল করছিল। সেই ছুরিটা চালায় আমার ছোট দাদার গলা কেটে যাওয়ায় দাদা চিৎকার করতে থাকে। গরু কোরবানি দিলে যেরকম শব্দ হয় ওই রকম শব্দ হইতেছিল। এই রকম শব্দ শুনে অনেক মানুষ এসে জড়ো হয়। সবাই জড়ো হয়ে দাদার এমন অবস্থা দেখে দাদাকে সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তারপর ডক্টর জানান দাদার গলায় 4টা রগ কেটে গেছে, তারপরও নাকি উনি বেঁচে আছেন। এভাবে কয়েকদিন দাদাকে হাসপাতালে রেখে বাড়িতে নিয়ে আসা হলো। বাড়িতে এসে দেখল ছোট দাদা বাড়িতে নেই। ছোট দাদা 2 মাস নিখোঁজ থাকার পর পাশের গ্রামে আশ্রয় নেয়। উনি শিক্ষিত হওয়ায় স্কুলের ছাত্রদের টিউশনি শুরু করে। তারপর থেকে আর কোনো সমস্যা হয় না ছোট দাদার। এদিকে আমাদের এখানেও কোনো সমস্যা হচ্ছিল না। 1920 সাল থেকে শুরু হয় জিনের কাহিনী। ছোট দাদাকে আক্রমণ করে 1948 সালে ও 2016 সালে নতুন করে শুরু হয় আবার। মাঝখানে কেটে যায় এতগুলো বছর। সমস্যা হয়েছে কিন্তু অল্প। তার মাঝে ছোট দাদা মাঝে মাঝে গ্রামে আসতো। তাকে পাগলা দাদা বলে চিনতাম। 2016 সালে আমার বাবার মাথা ব্যথা শুরু হয়। ডাক্তার দেখায়, ঔষধ খাওয়ানো হয়, কিন্তু মাথা ব্যথা খালি বাড়ে। কোনোভাবেই যেন মাথা ব্যথা কমছে না। সেই মাথা ব্যথা থেকে শুরু হয় শরীর ব্যথা। বাবাকে নিয়ে ভর্তি করা হয় ময়মনসিংহ হাসপাতালে। সেখানে ভর্তি করার পর ডাক্তার অনেক পরীক্ষা করে শরীরে কোনো রোগ পায় না। ডাক্তার কোনো রোগ ধরতে না পারায় 3-4 দিন হাসপাতালে রাখার পর ডাক্তার বাবাকে বাড়িতে পাঠিয়ে দেয়। ডাক্তার জানান, আমরা অনেক পরীক্ষার পরেও কোনো রোগ ধরতে পারিনি। আপনারা ওনাকে বাড়িতে নিয়ে যান আর ভালো কোনো কবিরাজ দেখান। ডাক্তারের কথায় বাবাকে বাড়িতে নিয়ে আসা হলো। বাড়িতে অনেক মানুষের ভিড়। কেউ কেউ বলছে বেশি টেনশন করার কারণে এইরকম হয়েছে। কি নিয়ে টেনশন করত? তাহলে শুনুন। আমার বাবা একজন মাওলানা, 14 পারা কোরআনে হাফেজ ছিলেন, মাদ্রাসার শিক্ষক ছিলেন, মসজিদের খতিব, পাশাপাশি দর্জির কাজ করতেন। আমরা 3 ভাই 4 বোন। 2015 সালে আমার একটা বোন হওয়ার সময় মা মারা যায়। আমরা তখন ছোট ছিলাম। এইসব নিয়ে বাবা টেনশন করতেন। সবাই এই রকম ভাবতে শুরু করলেন। এইদিকে বাবার শরীর আস্তে আস্তে আরও খারাপ হতে থাকলো। তারপর একজন কবিরাজ নিয়ে আসা হলো বাড়িতে। কবিরাজ এসে বাবাকে দেখল, তারপর একটা গ্লাসে পানি নিল, নিয়ে কি জানি পড়ল। তারপর কিছুক্ষণ চোখ বন্ধ করে বসে রইল। এর কিছুক্ষণ পর কবিরাজ বললেন, বাবাকে নাকি কেউ কালো জাদু করছে। আর এইটা কোনো সাধারণ কালো জাদু ছিল না, আমাদের বাড়িতে থাকা জিনেরা নাকি কালো জাদু করছে। কবিরাজ বললেন, আমি এই জিনদের সাথে পারবো না, আপনারা আরও বড় কোনো কবিরাজ দেখান। এই বলে কবিরাজ চলে গেলেন। তারপর থেকে প্রতিদিন 2-3 জন করে কবিরাজ আসে। সবাই একই কথা বলে, তারা এই জিনদের সাথে পারবে না। এইভাবে কেটে যায় 1 মাস। 1 মাস পর বাবার শরীরের অবস্থা অনেক খারাপ হয়ে পড়ে। বিছানা থেকে উঠতে পারে না।
বাবাকে ধরে বিছানা থেকে উঠাতে হয়। একদিন রাতের বেলা বাবা অনেক চিল্লাচিল্লি করছিল আর বলছিল আমার হাতে কেউ একজন হাতুড়ি দিয়ে পিটাচ্ছে। ডান হাতের কবজি থেকে আঙুলের মাথা পর্যন্ত হাড্ডি গুঁড়া গুঁড়া করে ফেলতেছে। বাবা তখন হাত লাড়াতে পারছে না। তখন শীতের দিন ছিল। লেপের তল থেকে বড় আপা বাবার হাতটা বের করলো, আর আমরা তখন দেখলাম হাতটা একদমই ফুলে গেছে। বাবার এরকম অবস্থা দেখে আমরা সবাই কান্নায় ভেঙে পড়ি। আমাদের কান্না শুনে আশেপাশের অনেক মানুষ আসে। এদিকে আমাদের চোখের সামনে বাবার ডান হাতটা অবশ হয়ে যায়। আমরা তখন নিরুপায়, কিছু করতে পারছিলাম না। তখন একজন আমাদের 3 ভাইকে উদ্দেশ্য করে বলতেছে, তোমরা তোমার বাবার কাছে বসে কোরআন শরীফ পড়ো। তারপর আমরা অজু করে কোরআন শরীফ পড়তে শুরু করলাম। আমার বড় ভাই হাফেজ, মেজ ভাইও হাফেজ, আমিও কয়েক পাড়ার হাফেজ। আমরা 3 ভাই বাবার পাশে বসে কোরআন শরীফ পড়তেছিলাম। রাত তখন 2টো হবে। আমাদের কান্না শুনে এলাকার মানুষ যারা আসছিলেন আস্তে আস্তে তারা চলে যায়। বাড়িটাও নীরব হয়ে যায়। আমাদের ঘরের অনেকেই ঘুমিয়ে পড়ে। বাবা তখন বলল, তোমরাও ঘুমিয়ে পড়ো। আমরাও শুয়ে পড়লাম বাবার বিছানার পাশে। আমার দাদু একটা চেয়ার নিয়ে বসে রইলেন। ঘরের সবাই ঘুমিয়ে গেছে। আমার একটা অভ্যাস, আমি শুইলে কমপক্ষে 1 ঘন্টা লাগে ঘুমাতে। চোখে ঘুম আসে না। ওই দিনও শুয়েছিলাম। ঘুমে আমার যখন চোখ লাগবে অবস্থা, তখনই কানে ভেসে আসলো কান্নার আওয়াজ। কান্নার আওয়াজটা খুবই আস্তে ছিল, কিছুটা ভয়ঙ্কর মনে হচ্ছে। বয়স্ক কোনো মহিলা। তারপর আমি ভাবলাম দাদু হয়তো কান্না করতেছে। এই ভেবে বিছানা থেকে দাদুর দিকে তাকালাম, দেখি দাদু চেয়ারে বসে বসে ঘুমাচ্ছে। তারপর আমার ভেতরে কেমন যেন একটা ভয় কাজ করতে শুরু করলো। আমি চোখ বন্ধ করে শুয়ে রইলাম। তারপর দেখি কান্নার আওয়াজটা আস্তে আস্তে বেড়েই যাচ্ছে। অনুভব করলাম দাদু চেয়ার থেকে উঠে দাঁড়ায় গেছে। আমিও শুয়া থেকে উঠে বসে পড়লাম। দাদু আমাকে দেখে আমার কাছে আসলো, আমাকে বলল, কে কান্না করতেছে? আমি বললাম, আমি তো জানি না, কান্নার আওয়াজটা বাইরে থেকে আসতেছে মনে হয়। তখন আমি আর দাদু দরজা খুলে বাহিরে গেলাম। গিয়ে দেখি কেউ নেই। দরজার শব্দ শুনে হয়তো চলে গেছে। আমরা বুঝতে পারি এটা জিন ছিল। আবারও ঘরে এসে শুয়ে পড়লাম। তারপর সেদিন রাতে আর কিছু হয়নি। পরদিন কবিরাজ আসলো, বাবাকে ঝাড়ফুঁক দিয়ে চলে গেল। কবিরাজ এভাবে সারাদিনে 3 জন কবিরাজ আসলো। সব কবিরাজই বলতেছে বাবার সাথে ভয়ঙ্কর কিছু ঘটতে যাচ্ছে। দিন পেরিয়ে রাত আসলো। আবার গতকালকের মতো রাত 12টার পর বাবা চিৎকার করতে লাগলেন আর বলতে লাগলেন, আজকে আমার বাম হাতে কেউ হাতুড়ি দিয়ে পিটাচ্ছে। বাম হাতের হাড্ডিগুলো গুঁড়া গুঁড়া হয়ে যাচ্ছে। সেদিন রাতেও আমরা 3 ভাই কোরআন শরীফ পড়ি। রাত যখন 3টে বাজে, আবারও গতকালকের মতো কান্নার আওয়াজ শুনতে পাই ঘর থেকে। গত রাতের মতো সেই রাতেও বাহির হয়ে দেখি কেউ নেই। আমরা বুঝতে পারি আজকেও জিনে কান্না করছে। এইভাবে পরপর 4 দিন একই রকম আক্রমণ করে। প্রথম 2 দিন 2 হাত ভেঙে ফেলে, পরের 2 দিন 2 পা ভেঙে ফেলে। আবার রাত 3টার পর সে ভয়ঙ্কর কান্নার আওয়াজটা শুনতে পাইতাম। এই কয়েকদিনের ভিতরে আমাদের বাড়িতে প্রায় 100 কবিরাজ আসে। সবাই বাবাকে দেখে জিনের বিষয় যখন খোঁজ করে, তখন বলে, আমরা কিছু করতে পারবো না, আমাদের থেকে আরও বড় কবিরাজ আনতে হবে। আমরা প্রায় হতাশ হয়ে পড়ি। এত কবিরাজ আসলো, কেউ কিছু করতে পারল না। তার থেকে আর ভালো কবিরাজ কোথায় পাবো? বাবার হাত পা ভেঙে ফেলার পর বাবা কথা বলতে পারতেছে না। খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায়, বাবার নড়াচড়া বন্ধ হয়ে যায়। বাবার ঠোঁট 2টা হালকা হালকা নাড়াচাড়া করতে থাকে। আবার মুখের কাছে কানটা নিলে শোনা যায় বাবা জিকির করতেছে। জিকির করা বাবার আগের থেকে অভ্যাস ছিল। সবসময় দেখতাম বাবা জিকির করত। আস্তে আস্তে এরকম অবস্থা হওয়ার পরেও বাবার ঠোঁট 2টা বন্ধ হয় নাই জিকির করা থেকে। বাবার হাত পা শরীর মাথা একদম নাড়াচাড়া বন্ধ হয়ে গেছে। বাবার পাশে কয়েকজন সবসময় বসে থাকতাম। বাবার যখন মাথা এপাশ থেকে ওপাশ করতে চাইতো, মুখে শুধু উহ শব্দ করত। তখন বাবার চোখের দিকে তাকাতাম। চোখের ইশারা দিয়ে বোঝাইতো বাবাকে এপাশ থেকে ওপাশ করার জন্য। এই অবস্থায় বাবাকে দেখলে চোখের পানি ধরে রাখতে পারতাম না। তারপর বাবাকে আবারও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বাবাকে আবারও হাসপাতালে নেওয়া হয়। ময়মনসিংহ হাসপাতালে ভর্তি করা হয় বাবাকে। ডাক্তার অনেক পরীক্ষার পর জানান
ওনার হাত পায়ের হাড্ডিগুলো ভেঙে গুঁড়া হয়ে গেছে, তাছাড়া আর কোনো সমস্যা নেই। তারপর ডাক্তার কিছু ওষুধ লিখে দিয়ে বললেন ওনাকে নিয়ে বাড়িতে চলে যান, উনি মনে হয় আর বেশি দিন বাঁচবে না, উনাকে ভালো কবিরাজ দেখান। ডাক্তারের কথায় বাবাকে তখন বাড়িতে নিয়ে আসা হলো। আমাদের বাড়ির সবাই পাগলের মতো কবিরাজ খুঁজতে শুরু করলেন। যার যে কবিরাজ পরিচিত সেই কবিরাজকে নিয়ে আসে আমাদের বাড়িতে, কিন্তু কবিরাজ আসে আর চলে যায়। কোনো কবিরাজ সাহস করছিল না আমাদের বাড়ির জিনের সাথে লড়াই করবে। এইভাবেই কেটে যায় আরও 2 মাস। একদিন দুপুর 1টার দিকে একজন হুজুর দেখে মনে হচ্ছে অনেক বড় আলেম আমাদের বাড়ির রাস্তা দিয়ে যাচ্ছিলেন। আমাদের বাড়ির সামনে এসে একজনকে বললেন, এই বাড়িতে মনে হয় একজন রোগী আছে। রাস্তায় দাঁড়িয়ে থাকা সেই লোকটা বললেন, হ্যাঁ আছে। তখন সেই আলেম লোকটা বললেন, আমি ওনার কাছে যাব। আলেমের কথায় ওনাকে নিয়ে আসলেন আমাদের বাড়িতে। সেই আলেম লোকটা এসে বললেন, আপনাদের এই বাড়িটা একটা মায়া জালে আটকা পড়ে গেছে, আমি কি আপনাদেরকে সাহায্য করতে পারি? তখন আমার দাদা বললেন, এই পর্যন্ত তো শত শত কবিরাজ আসছে আর গেছে, কেউ কিছু করতে পারেনি, আপনি আর কি করবেন? তখন সেই আলেম বললেন, এইখানে কেউ কি তুলা রাশি আছেন? তখন আমার বড় চাচা বললেন, হ্যাঁ আমি আছি। তখন সেই আলেম সাহেব বললেন, আমি এখন আপনাদের বাড়ির জিনগুলোকে হাজির করব। এই বলে আলেম সাহেব কি জানি পড়তে শুরু করলেন। মুহূর্তের মধ্যে বড় চাচার শরীরে জিন এসে হাজির হলো। জিন হাজির হওয়ায় আলেম সাহেব জিনকে সালাম দিলেন। জিন সালামের উত্তর দিয়ে বললেন, হুজুর, তোর তো সাহস কম না, তুই আমাকে এইখানে ডাকলি কেন? তখন আলেম সাহেব বললেন, কেন, তুই জানিস না তোরা এই লোকের ওপর আক্রমণ করলি কেন? আলেম সাহেবের কথায় সেই জিন বলল, আমাদের ভালো লাগে। তখন আলেম বলেন, আপনাদের ভালো লাগলেই হলো নাকি, আপনারা ওনাকে ছেড়ে দেন, ওনার ওপর থেকে কালো জাদু সরিয়ে ফেলেন। তখন জিন বলল, আমরা পারব না, আমাদের কিছু করার চেষ্টা করিস না হুজুর, যদি চেষ্টা করিস তাহলে তোদের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। তারপর আলেম বলল, কি করলে আপনারা এখান থেকে চলে যাবেন? তারপর জিন বলল, আমাদেরকে এই বাঁধন থেকে মুক্ত করে দে, তাহলে আমরা এদের কোনো ক্ষতি করব না। এই বলে জিন চলে গেলেন। তারপর আলেম জিনদেরকে বাঁধন থেকে বের করার অনেক চেষ্টা করলেন, কিন্তু কোনোভাবে পারছিলেন না। জিনদের বাঁধন না কাটতে পেরে উনি জানান, এ বাঁধন আমার দ্বারা খোলা সম্ভব না, এমনকি কোনো কবিরাজের দ্বারা খোলা সম্ভব হবে না, যদি আল্লাহ না চায়। তারপর সেই আলেম চলে যাবে এমন সময় আমার এক চাচা টাকা নিয়ে গেলেন আর বললেন, আপনার হাদিয়া। তখন আলেম সাহেব বললেন, টাকা আমার লাগবে না, এই টাকা দিয়ে আপনার ভাইকে ওষুধ কিনে খাওয়ান। কথাটা বলে উনি চলে যাওয়ার সময় আমার ছোট কাকা বলে, আপনার নামটা কি? আপনার নামটাই তো জানা হলো না। তখন আলেম কোনো উত্তর দেয় না। কাকা আবারও বলল, আপনার বাড়ি কোথায়? তাও কোনো উত্তর দিল না। তারপর আলেম বললেন, এসব জেনে আপনাদের কোনো লাভ হবে না, আপনাকে একটা কথা বলি, আপনারা এ বাড়ি ছেড়ে চলে যান, এ বাড়িতে থাকা আপনাদের জন্য ঠিক হবে না, এই জিনগুলোকে এখান থেকে কেউ মুক্ত করতে পারবে না। এই বলে চলে যায় উনি। এদিকে বাবার অবস্থা খুবই খারাপ। বাবার অবস্থা খারাপ দেখে কবিরাজ প্রতিদিন আসতেন, বাবার শরীরে ঝাড়ফুঁক দিতেন। একজন ডাক্তারও রাখা হয়, ডাক্তার প্রতিদিন আসতেন, 1 ঘন্টা বাবার দেখাশোনা করতেন, আবার চলে যেতেন। এভাবে ডাক্তার, কবিরাজ, হাসপাতালে নিয়ে যাওয়া, এসব করতে করতে আমাদের আর্থিক অবস্থা খুবই খারাপ হয়ে যায়। আমাদের জায়গা জমি খুবই কম ছিল, বাড়ি ভিটা আর একটা পুকুর। কিছুদিন পর পুকুরটা বিক্রি করে দেওয়া হয়। এভাবেই চলছিল দিনকাল। আস্তে আস্তে বাবা একটু সুস্থ হয়, একা একটা বিছানা থেকে উঠে বসতে পারে। এমন সময় আমার দাদা মারা যায়। দাদা মারা যাওয়ার কিছুদিন পর থেকেই আমার ছোট দাদাকে, মানে পাগলা দাদাকে আবারও দেখতে পাই আমাদের গ্রামে। প্রতিদিন আসতে। আমার দাদা বেঁচে থাকতে ছোট দাদা কখন আসতো না, আসলেও অন্য বাড়িতে বসতো, তাদের সাথে কথা বলে চলে যেতেন। দাদা মারা যাওয়ার পর ছোট পাগলা দাদা প্রতিদিন আসতো বাড়িতে। কিছুদিন পর মেজো দাদার ঘরে থাকতে শুরু করলো। একটা মজার বিষয় ছিল, পাগলা দাদাকে দেখতাম প্রতিদিন সকালে গোসল করত। এসব নিয়ে আমরা খুবই হাসাহাসি করতাম। পাগলা দাদাকে যখন জিজ্ঞেস করলাম, দাদা তুমি প্রতিদিন সকালে গোসল করো কেন? তখন দাদার মুখে একটা মুচকি হাসি দেখতে পেতাম। আমার ধারণা হয়তো দাদার সাথে থাকা পরীর সাথে সহবাস করত। মাস কয়েক এভাবে চলার পর পাগলা দাদা মারা যায়। এদিকে আমার বাবা মোটামুটি সুস্থ হয়, একা একা খেতে পারে,
চামচ দিয়ে অজু করতে পারেন নিজের হাতেই। হাতে পায়ে পুরোপুরি শক্তি না পাওয়ায় হাঁটতে পারতেন না। এভাবে কেটে যায় কয়েকটা বছর। সময়টা তখন 2023। হঠাৎ পাশের বাড়ির একটা ছেলে বলতেছে, মা ছোট ভাই পুকুর পাড়ে মরে পড়ে আছে। তার নাম ছিল সায়েম। সায়েমের বয়স ছিল 2 বছর 8 মাস। যেই ছেলেটা দেখছে তার বয়স ছিল 5 বছর। তার নাম ইমরান। ইমরান বলল, মা, সায়েমের বুকের উপর মানুষের মতো দেখতে কালো কিছু একটা বসেছিল। আমাকে দেখে উড়ে গিয়ে কদম গাছে বসে। ইমরানের কথায় তারপর তার মা গিয়ে দেখে সত্যিই সায়েম মরে পড়ে আছে। এই ঘটনা যখন ঘটে তখন আমি নরসিংদীতে চাকরি করি, তাই এই ঘটনাটা বেশি জানতে পারিনি। এই ঘটনাটা ঘটে আমাদের পাশের বাড়িতেই। বাড়িটা আমাদের জিনদের এরিয়ার ভিতরেই ছিল। এই ঘটনার 20-25 দিন পরে আমাদের এলাকায় 3 জন সাপুড়ি আসে। তারা সাপ দিয়ে খেলাও দেখায়, আবার সাপ ধরেও নিয়ে যায়। আমিও সাপের খেলা দেখতে যাই। সাপের খেলা দেখতে যাওয়ার পর বেশ কিছুক্ষণ খেলা দেখি। কিছুক্ষণ খেলা দেখার পর সাপুড়ি বলতেছে, এখন সাপ ধরবো সাপুড়ি। তখন একটা গ্লাসে পানি আর একটা কড়ি দেয়, তারপর মন্ত্র পড়ে। এইভাবে কিছুক্ষণের মধ্যেই 4টা সাপ ধরে ফেলে। এদিকে তখন হঠাৎ করে ওই পুকুর থেকে অনেক জোরে বাতাস আসতে শুরু করে। এইটা দেখার পর সাপুড়ি চুপ হয়ে যায় আর এক দৃষ্টিতে তাকিয়ে থাকে পুকুরের দিকে। সাপুড়ি এটা দেখে আমি বুঝতে পারি আমাদের বাড়িতে থাকা জিনের উপস্থিতি। কিছুক্ষণ পর সাপুড়ি কান্না করতে শুরু করলো আর ক্ষমা চাইতে থাকলো। তার 4-5 মিনিট পর বাতাস বন্ধ হয়ে গেল। তখন সাপুড়ি বললেন, যদি কোনো সাপুড়ি আপনাদের গ্রামে আসে তাহলে আপনারা তাদেরকে এই বাড়ির আশপাশে বসতে দিবেন না। আপনাদের এইখানে যে জিনগুলো আছে তারা খুবই ভয়ঙ্কর। সেই সাপুড়ি এটাও বলে, এই পুকুরে কিছুদিন আগে একটা বাচ্চা মারা যায়নি, ওই বাচ্চাটাকে এই জিনগুলো মেরে ফেলছে। পাশের করে একজন লোককে হাত পা ভেঙে করে ফেলে রাখছে এই জিনগুলো। আরেকজন লোককে তো সারা জীবন পাগল বানিয়ে রাখছে। আপনাদের এই বাড়িটা অভিশাপ্ত। কিছুদিন পর পর এই বাড়িতে ভয়ঙ্কর ভয়ঙ্কর কিছু ঘটবে। এই সব বলে সাপুড়ি আমাদের ঘরে যায়। বাবার সাথে বেশ কিছুক্ষণ গল্প করে আর বাবাকে বলে যায়, আপনি এই বাড়ি ছেড়ে চলে যান। আল্লাহ না চায় কিছুদিন পর আপনার ছেলেদেরও কোনো সমস্যা হতে পারে। তারপর সেই সাপুড়ি চলে যান। সময়টা তখন 2023 নভেম্বর মাস। রাত তখন 2টা বাজে। আমাদের পাশের ঘরের আমার চাচাতো বোনের বাচ্চা হবে, তাই পেটে ব্যথা শুরু হয়। খবর পাঠানো হয় দাইমাকে। কিছুদিন আগে যে ছোট্ট বাচ্চাটা মারা গেছে তারই দাদু ছিলেন দাইমা। উনি যখন আমাদের ঘর পেরিয়ে ওই বাড়িতে ঢুকবেন তখনই একটা জিন এসে দাইমাকে বললেন, তুই এই বাড়িতে যাবি না, যদি যাস তাহলে তোর অনেক বড় ক্ষতি হয়ে যাবে। তারপর সেই জিন চলে যায়। দাইমা তখন কি করবে বুঝতে পারছে না। উনি যদি ওই বাড়িতে না যায় তাহলে 2 জন মানুষের জীবন চলে যেতে পারে। এই ভেবে উনি ওই বাড়িতে চলে যায় এবং নর্মাল ডেলিভারি করে উনি বাড়িতে চলে যান। উনি বাড়িতে যাবার কিছুক্ষণ পর দাইমার জ্বর ওঠে। তখন উনি রাতে ঘটনাটা সবাইকে বলে। তার 2 দিন পর এ দাইমা মহিলার মাথার চুলগুলো জট হয়ে যায়। মহিলাটা খুবই অসুস্থ হয়ে পড়ে। কবিরাজ নিয়ে আসা হয়। কবিরাজ মাথার চুলগুলো দেখে বলে, চুলগুলো কেটে ফেলতে হবে। তারপর সে মহিলার চুলগুলো কেটে ফেলা হয়। চুলগুলো কাটাই ছিল সবচেয়ে বড় ভুল। তারপর সেই কবিরাজ একজন তুলারাশি ব্যক্তির শরীরে জিনগুলোকে হাজির করেন। তখন জিনগুলো হাজির হবার পর কবিরাজ সালাম দেয়। তখন জিন সালামের উত্তর দিয়ে কবিরাজকে বলে, কবিরাজ, তুই অনেক বড় ভুল করে ফেলেছিস। তুই এই মহিলার চুল কেন কাটলি? এই কাজটা করা একদম ভালো করিসনি। এখন এই মহিলাকে তোরা কেউ বাঁচাতে পারবি না। এ বলে জিনগুলো চলে যায়। কবিরাজ কোনো প্রশ্ন করার সুযোগ পায়নি। তারপর থেকে কবিরাজ প্রতিদিনে আসতো আর ওই মহিলাকে ঝাড়ফুঁক দিতেন। মাসখানেক পর সেই মহিলা মারা যায়। তারপর 2024 জানুয়ারিতে আমরা পরিবারের সবাই বাড়ি ছেড়ে চলে যাই শহরে। এখনও আমরা এইখানেই আছি। আর আমার বাবা, যার হাত পা জিনে ভেঙে গুঁড়া করে ফেলছিল, উনি এখনও বেঁচে আছেন। আজ 8 বছর ধরে অনেক কষ্টের মধ্যে দিন যাচ্ছে। আমার বাবার জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যেন ওনাকে সুস্থতা দান করেন। আমিন। আমাদের পরিবারের সাথে ঘটে যাওয়া ঘটনাটা এইখানেই শেষ হয়ে যায়। তবে ভবিষ্যতে আরও ভয়ঙ্কর কিছু ঘটবে এটাই ধারণা করা হয়।
অনেক অনেক ধন্যবাদ সুলাইমান ভাইকে এত সুন্দর ও ভয়ঙ্কর একটা বাস্তব ঘটনা আমাদের পাঠানোর জন্য। সত্যি অনেক মর্মান্তিক একটা ঘটনা। আমরা সবাই সুলাইমান ভাইয়ের বাবার জন্য দোয়া করি, উনি যেন সুস্থ হয়ে ওঠেন। আমিন। বন্ধুরা, যদি আপনাদের এই ঘটনাটি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ভয় এমন একটা জিনিস যেটা বলে আসে না। যতই সাহস হোক না কেন, রাত অন্ধকারে যখন একবার ভয় মনের মধ্যে বসে যাবে, তারপর থেকে ভয় আপনার কাছে অটোমেটিক চলে আসবে। এরকমই একটি মর্মান্তিক ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। ঘটনাটি যুদ্ধের পরে 1975 সালের ঘটনা। ঘটনাটি শোনা মোহাম্মদ মিজানুর রহমানের দাদার মুখ থেকে শোনা। দাদার মুখ থেকে শোনা মিজানুর রহমান আমাদের সাথে শেয়ার করেছেন। দাদার ভাষায় আপনাদের সাথে এই ঘটনাটি উপস্থাপনা করা হবে। ঠিক জানেন, যুদ্ধের পরে মানুষের সংসারে অভাব অনটন মনে হয় বাড়ির ঝুঁকে পড়েছে। যুদ্ধ শেষ, এর মাঝে মানুষের অভাব বেশি হয়ে পড়েছে। আর গ্রামের মানুষ তো অধিকাংশ সময় যারা কৃষক, তাদের তো কৃষিকাজ করে সংসার চালাতে হয়। আর ওই সময় টাকার অনেক মূল্য ছিল, 4 আনা 10 পাই এরকম টাকা ছিল। এখন যেমন শহরের মানুষ ইচ্ছা করলেও কিন্তু দেশি মাছ খুব একটা পায় না, কিন্তু গ্রামের মানুষ যখন বর্ষাকাল তখন কিন্তু ওদের 3 বেলা ভাতের মধ্যে 2 বেলা ভাতই ওই দেশি মাছ দেওয়া হয়, যেটা শহরের মানুষ কিনতে পায় না। তো ওই সময়ের কথা 1975 সালের ঘটনা। দাদা যেরকম করে দাদার মুখ থেকে শুনেছে এরকম করে আমাদের পাঠিয়েছেন মিজানুর ভাই। দাদার মুখের ভাষা। দাদা বলতে শুরু করলো, তখন বর্ষাকালে মূলত দাদার মূল কাজ ছিল হচ্ছে মাছ মারা, এবং দাদা এবং আমার দাদার বন্ধু ছিল, সেই বন্ধুর নাম হচ্ছে ইয়াসিন এবং আমার দাদা দুজন একই বয়সে, 2 বন্ধু একসাথেই মাছ মারত। যখন প্রচুর বৃষ্টি হইতো তখন জাল ফালাইতো, এবং যখন রোদ হতো তখন কিন্তু বড়শিতে মাছ ধরতো। এরই মাঝে প্রতিদিন সন্ধ্যায় জাল, মাছ মারার বিভিন্ন যন্ত্রপাতি নিয়ে জমির আলে ফালাতো, আর সকালে যে তুলে নিয়ে আসতো। মাছ ভর্তি থাকতো, কোনোদিন মাছ করতো। সেসব মাছগুলো অধিকাংশ মাছ বিক্রি করে সংসার চালাইতো, এবং বাকি মাছগুলো বাসায় খাইতো। তো এরকম সময় গ্রামের মাঠের মাঝখানে বিশাল বড় একটা পাকুড়ের গাছ আছে। পাকুড়ে গাছটা চেনেন? পাকুড়ে গাছের সাইডে একটি পুকুর আছে। ওই পুকুরটায় ওই সময় যার খুশি তাই মাছ ধরতো। কেউ বসি ফালাইতো, কেউ জাল ফালাইতো, কেউ জাল খেওয়া মারতো, এরকম করে মাছ মারতো। তে সাধারণত দিনের বেলায় মানুষ যাইতো, তাও খুব কম মানুষ যাইতো, কেননা ওই পাকুর গাছটা বিশাল বড় আর অনেক পুরাতন, দেখলেই ভয় খেয়ে যেত মানুষ। রাতে তো যাওয়া কোনো প্রশ্নই ওঠে না। এক সময় মিজানুর বলে ওই পুকুরে নাকি রাতে প্রচুর মাছ লড়ে। তো মানুষ বলে ওখানে খুব ভয়ানক জায়গা, কি আছে চক একদিন যাব, 2 বন্ধু একসাথে যাব। তখন আমার দাদা বলে, না বন্ধু, ওখানে যাওয়া হবে না। এলাকার মুরব্বী মানুষগুলো ওখানে অনেক কিছু শুনেছে ওদের মুখ থেকে, ওখানে যাওয়া সম্ভব, এখানে খুব ভয়ানক কিছু আছে। এসব কিছু পাত্তা না দিয়ে মিজানুর ইয়াসিন একদিন সাহস করে চলে যায় ওই পুকুর পাড়ে মাছ ধরার জন্য। তে ঠিক বৃষ্টি হচ্ছে, ঝিমঝিম করে বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টির মধ্যে কিন্তু কিছু কিছু মাছ আছে বড়শিতে প্রচুর পরিমাণ ধরে। ইয়াসিন 5টা বড়শি নেয়, একটি ছাতা নেয়, একটি লাইট নেয়, এবং বড়শির চার হিসেবে কিছু
নেয় আর কি, নিয়ে চলে যায় ওই পাকুর গাছের নিচে ঠিক রাত 10টার দিকে। বসি যখন ফালানোর পরে এত পরিমাণ মাছ ধরছিল, মানে ইয়াসিন লোভ ধরে গেছিল একবারে, মানে আসতেই চাচ্ছে না। ওই দিক ব্যাগ মানে খলি পুরোটা মনে ভরে গিয়েছে, তাও ইয়াসিন আসার কোনো নামই নেই, কেননা ইয়াসিন প্রচুর পরিমাণে মাছ পাচ্ছে। এরকম মাছ পাইতে পাইতে একসময় ওই খলিটা ভরে যায়। ইয়াসিন চলে আসার পর পরের দিন সকালে ইয়াসিন মাছ বাজারে বিক্রি করার জন্য যায়। তখন এই মাছগুলো দেখে দাদা বলে, ইয়াসিন এত মাছ তুই কোথায় পেলি? বলে, বন্ধু তোকে যাইতে বলছিলাম, তুই গেলি না, আমি কাল রাতে গেছিলাম, এসব মাছ পাইছি। তখন আমার দাদা বলে, দেখ ইয়াসিন, এত লোভ ভালো না, ওই জায়গায় যাস না, ওই জায়গায় অনেক বিপদ আছে। এ কথা বলে আমার দাদা চলে আসার পর ইয়াসিন মাছ বিক্রি করে বাসায় চলে যায়। যাওয়ার পরে ভালো টাকার মাছ বিক্রি করছে, ভালো মন্দ বাজার করছে, বউ বাচ্চাদের নিয়ে আজকে খাবে, রাতে ভালো মন্দ খাওয়া দাওয়া করে। সেই রাতে ইয়াসিনের মনে আবার লোভ ঢুকে যায়। ঠিক রাত 10-11টার দিকে আবার ইয়াসিন চলে যায় ওই পাকুর গাছের নিচে। সেদিন একটু ভিন্ন পরিবেশ। যখন ইয়াসিন পাকুর গাছে নিচে যায়, তখন হালকা ঝড়ের মতো পাতা কেমন জানি পাতায় পাতায় বাড়ি খাচ্ছে, শোঁ শোঁ শব্দ, চারিদিকে ঝিঝি পোকার ঝিঝি করে ডাক শুরু হয়েছে, এবং শিয়ালগুলো হুক্কা হুক হয়ে ডাকতে শুরু করেছে। চারিদিকে নিস্তব্ধ, কোনো সাউন্ড নেই। তখন ইয়াসিন বসি ফালাইছে। বসে ফালার সাথেই ওই পাকুড়ি গাছের একটা সাইডে ইয়াসিন লক্ষ্য করে দেখে কে জানি ওখানে দাঁড়িয়ে আছে, কালো পোশাক পরে। ইয়াসিন যখন চিন্তা করে এত রাতে কে আছে, মনে হয় আমার মাছ ধরা দেখে কেউ আজকে আচ্ছা মাছ মারার জন্য। ইয়াসিন ডাক দেয়, কে কে এখানে? কেউ কথা বলে না। 1 পা 2 পা করে ইয়াসিন চলে যায় ওই কালো পোশাক ওই মানুষের কাছে। মানুষের মতো লাগে দেখতে, মুখ দেখা যায় না, কিছু দেখা যায় না, কালো পোশাক, সমস্ত কিছু ঢাকা। ইয়াসিনের মনের মধ্যে হালকা ভয় সৃষ্টি হয়, কেননা মহল্লার অনেক মানুষের থেকে শুনেছে এই গাছটার নিচে ভয়ানক কিছু আছে, ভালো না, কেউ আসার সাহস করে না। সেই জায়গায় ইয়াসিন আসার সাহস করছে। যখন ইয়াসিন কাছে যায়, তখন ওই জিনিসটা আস্তে আস্তে ইয়াসিনের দিকে ঘোরার সাথেই ইয়াসিন দেখে চোখ রক্তের মতো জ্বলতেছে আর বিশ্রী একটা হাসি দিচ্ছে। এরকম করে হাসিটা বলতেছে, তুই এখানে মাছ মারতে এসে বিশাল বড় ভুল করেছিস, এখানে তোর আসার ঠিক হয়নি, এর শাস্তি তোর পাইতে হবে। এই কথা শোনার সাথেই ইয়াসিন বসি সব কিছু ফেলে দিয়ে এক দৌড়ে বাড়ির দিকে রওনা দিছে। দৌড়ে যেতে যেতে হঠাৎ করে পিছন দিক তাকাইছে, তাকানোর পর দেখে ওই ভয়ানক জিনিসটা বিশাল বড় হয়ে গেছে, এবং অল্প একটু এগিয়ে যেয়ে দেখে ওই জিনিসটা নেই। তখন ইয়াসিন থেমে গিয়েছে, দেখে ওই কালো পোশাক, ওই অবয়বটা আর দেখা যাচ্ছে না। তখন ইয়াসিন গাও হাফসে গেছে এবং শরীরটা ক্লান্ত হওয়ার কারণে অনেক দৌড়াছে, আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দিছে। হঠাৎ করে জমি, মানে ওষার একটা জমির ওই আলি দেখে বিশাল বড় একটা সাপ। ওই সাপটা দেখে ইয়াসিন ভয় খেয়ে গেছে। তখন ইয়াসিন মনে করলো বর্ষা হচ্ছে, এই জন্য সাপ বের হয়েছে মনে হয়। তখন অন্য একটা রাস্তা দিয়ে হেঁটে যেতে শুরু করছে। তারপরে সামনে দিয়ে দেখে আরেকটা সাপ, কিন্তু এটা ছোট। ওই ছোট সাপটা আস্তে 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 করে বড় হচ্ছে, চোখ জ্বলতেছে মনে হয়, মানে ইয়াসিনকে ভয় দেখানোর চেষ্টা করতেছে। ইয়াসিন দেখে এক দৌড়ে বাড়ির কাজ চলে গেছে। যাওয়ার পর বাড়িতে ঢুকে গোসল করে মানে শুয়ে পড়ছে। ভয়ে থরথর করে ইয়াসিন শরীর কাঁপতেছে। ইয়াসিন ঘুম আসার চেষ্টা করতেছে, কিন্তু ঘুম হচ্ছে না। হঠাৎ করে ঘুম আসছে শেষ রাত্রের দিকে। তখন ইয়াসিন স্বপ্নে দেখে ওই যে পাকুড়ি গাছের নিচে যে অবয়বটা দেখছিল, ওই অবয়বটা বিশ্রী একটা চেহারা নিয়ে ইয়াসিনের স্বপ্নে চলে যাচ্ছে। এসে ইয়াসিনকে বলতেছে, তুই মাছ মেরে যে বিশাল বড় ভুল করেছিস, আজকের পর থেকে আর তুই কখনো ওই জায়গায় মাছ মারতে যাবি না। এসব কিছু
বলার পরে ইয়াসিন তারপরে আর যায় না। কিন্তু ইয়াসিন ওই পাড়া প্রতিবেশী পাশে একটি কবিরাজ ছিল, ওই কবিরাজটা কালো জাদু করতো, মানে খারাপ কাজ করতো। ওই কবিরাজের কাছে সমস্ত কিছু খুলে বলছে। তখন ওই কবিরাজ বলতেছে, তাহলে আজকে রাতে আমি ওখানে যে ধ্যানে বসবো। তখন ওই কবিরাজের লক্ষণ ছিল অনেক খারাপ, কেননা ওই কবিরাজের লক্ষণ ছিল ওই জায়গায় দিয়ে বসে ওই জিনটাকে বন্দি করে ওর বশ করার মতো, ওই জিনটাকে দিয়ে ওই কাজ করাবে, খারাপ কাজ। তে কবিরাজ চলে গেছে রাতে ধ্যান করার জন্য, ওই পাকুড়ি গাছের নিচে গেছে। যাওয়ার পর কি করছে সঠিক আমার দাদু ওরা জানে না, কিন্তু পরের দিন সকালে দেখে ওই কবিরাজের মরার দেহ পড়েছিল ওই পাকুড়ি গাছের নিচে। ওইটা দেখে তো গ্রামের মানুষ, সমস্ত মানুষ ভয়ে অবাক। তারপর ওই ইয়াসিন সমস্ত মানুষকে সমস্ত কিছু খুলে বলে ঘটনা। একটি হুজুরের কাছে যায়, হুজুর এসে বলতেছে ওই জিনটা অনেক ভয়ানক, কিন্তু ওই জিনটার কথা না শুনে আপনি বড় ভুল করেছেন, এবং ওই জিনের কাছ থেকে আসার পরে আপনি ওই কবিরাজকে বলে আরো বড় ভুল করেছেন। এ কথা বলার পরে হুজুরা তাবিজ দেয় এবং পানি পাড়াতে চলে যায়। ইয়াসিন দীর্ঘ 3-4 দিন ঠিক ছিল, কোনো সমস্যা হয়নি, কিন্তু 5 দিনের মাথায় ঘটে যাওয়ার একটা ঘটনা। ইয়াসিন স্বপ্নে দেখে তার কাছে ওই জিন ভয়ানক জিনটা এসে বলতেছে, তোকে আমি মানা করছিলাম ওই আমাদের এখানে যাইতে মাছ ধরার জন্য, কিন্তু তুই ওই শয়তান কবিরাজকে এইসব কিছু বলে তুই আরো বড় ভুল করেছিস, এর শাস্তি তোর অবশ্যই পেতে হবে। এ কথা বলে ইয়াসিনের গলা চাপ দিয়ে ধরে থাকে। ইয়াসিন ছটফট করতে থাকে। এরই মাঝে ইয়াসিন দোয়া দরুদ পরে ফু দেয়, অল্প একটু পর গলাটা ছেড়ে দেয়। পরের দিন সকালে ইয়াসিন বিছানা থেকে উঠতে পারে না, গলায় প্রচুর ব্যথা। সমস্ত কিছু শোনার পরে ইয়াসিনের বাবা চলে যায় একটি হুজুরের কাছে। ওই হুজুরকে ডেকে নিয়ে আসার পর সমস্ত কিছু খুলে বলার পর হুজুর ঠিক সন্ধ্যের দিকে ওই জিনটাকে হাজির করে ইয়াসিনের শরীরের। করার পরে ওই জিনটা বলতেছে, আমি ওর কোনো ক্ষতি করিনি, কিন্তু উনি আমাদের ওখানে মাছ মারতে গিয়েছে, যার পর আমার থাকার জায়গাটা অসুবিধা করেছে, কিন্তু তাও আমার মনের মধ্যে ওকে ক্ষতি করার কোনো চিন্তা ভাবনা ছিল না, কেননা ওকে আমি নিষেধ করছিলাম আর যদি না যায় তাহলে আমি কিছু করব না। আমি মানা করছিলাম ওখানে যাওয়ার জন্য, মাছ মারার জন্য, কিন্তু উনি দুষ্ট একটা কবিরাজ, শয়তান একটা কবিরাজকে বলেছে উনি আমাকে বন্দি করার জন্য ওখানে যে ধ্যানে বসছিল, ওকে আমি মেরে ফেলে দিয়েছি। তখন হুজুর বলে, আপনি এই ছেলেকে কোনো ক্ষতি করেন না, ওই ছেলেটা গরিব মানুষ, পেটের দায়ে ওখানে মাছ মারতে গিয়েছিল, আজকের পর থেকে আর মাছ মারতে যাবে না, আপনি দয়া করে একে ছেড়ে চলে যান। তখন ওই জিনটা যাওয়ার জন্য রাজি হয় না, ওই ক্ষতি করার চেষ্টা করে। তখন হুজুর বুঝিয়ে এক পর্যায়ে রাজি করার পরে ওই জিন বলতেছে, আমি যাব একটা শর্তে, আজকের পর থেকে উনি যেন ওই দিক ধার দিয়ে কখনো না যায় রাতবেলায় মাছ মারার জন্য, গেলে কিন্তু এরপর বেঁচে ফিরে আসতে পারবে না। তখন হুজুর দায়িত্ব নেওয়ার পরে ওই জিনটাকে বলে, আজকের পর থেকে কখনো যাবে না, আমি কথা দিলাম। এ কথা বলে ওই জিনটা ওখান থেকে চলে যায়। কিন্তু এই জিনটা কবিরাজের জীবনটা শেষ করে দিয়েছে, কেননা কবিরাজের মনে অনেক লোভ ছিল এবং কবিরাজের উদ্দেশ্য ছিল খুব খারাপ। তখন যাওয়ার পরে পরের দিন সকালবেলা হুজুর আবার চলে আসে ইয়াসিনের বাসায়। ইয়াসিনকে আর তাবিজ দেয় আর বলে, তাবিজ দেওয়া লাগবে না, আশা করা যায় ওই জিনটা তোমার আর কোনো ক্ষতি করবে না, কিন্তু আজকের পর থেকে তুমি কখনো ওই পাকুড়ে গাছের ওখানে যাবে না এবং ওখানে কোনো মাছ মারতেও যাবে না, কেননা জীবনের দাম আছে। ইয়াসিন যেভাবে ভয় খাইছে, বলতেছে আমি আর বেঁচে থাকা পর্যন্ত আমি ওখানে আর যাবো না। তারপর থেকে ইয়াসিন এখন পর্যন্ত ওই পাকুড়ে গাছের নিচে যাওয়া দূরের কথা কখনো হয়নি। কিন্তু ইয়াসিন আমার দাদু মারা গিয়েছে, ইয়াসিন আমাদের দাদু হয়, উনি মারা গিয়েছে, দুজনই মারা গিয়েছে, আর কেউ বেঁচে নেই। সবাই তাই জন্য দোয়া করবেন। এই ছিল আমার দাদুর মুখ থেকে শোনা আমার এই ঘটনা। এই ঘটনা অনেক আগে আমি শুনছি আর কি, এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন হয়েছে আপনি আমাদেরকে জানাবেন, আশা করি।
মিজানুর ভাই, আপনার ঘটনাটি অনেক সুন্দর হয়েছে এবং অনেক ঘটনা সুন্দর, কেননা ওটা অনেক পুরাতন ঘটনা। আর আমরা জানি ওই ব্রিটিশ আমলে মানে অনেক আগের জিন পরিভূত এসবের আক্রমণ অনেক বেশি ছিল। এখন এতটা নেই, কিন্তু জিন অবশ্যই আছে, যাদের আছে তাদের ঠিকই আছে। ঘটনা অসংখ্য আপনাকে ধন্যবাদ। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর প্রিয় লিসেনার, ঘটনা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন এবং কমেন্ট করে আমাদের জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। প্রিয় লিসেনার, আজকে আমি আপনাদের মাঝে হাড় কাঁপানো একটি ভয়ানক ঘটনা নিয়ে হাজির হয়েছি। বেশি কথা না বাড়িয়ে চলে যাব সরাসরি ঘটনা। আসসালামু আলাইকুম, আমি জান্নাত। আমি ইন্ডিয়ার কলকাতা থেকে একটা বাস্তব ঘটনা পাঠাচ্ছি, ভালো লাগলে শেয়ার করবেন। এই ঘটনাটা আমার আব্বুর সাথে ঘটে যাওয়া একটা সত্য ঘটনা। সালটা ছিল 2010। একদিন আমার আব্বু বেড়াতে যায় গ্রামের এক চাচুর বাড়িতে। আব্বু চাচুর বাড়িতে গিয়ে অনেক মজা করছে। সেখানে আব্বুর বয়সী ওনার এক চাচাতো ভাইও ছিল। দুজনে সকাল থেকে অনেক মজা করে, অনেক জায়গায় ঘুরে, সকাল থেকে মজা করে দুপুরে খাওয়া দাওয়ার পর আমার আব্বুর চাচু মানে আমার বড় দাদু বাবা ও চাচাকে বললেন, আজকে নদীর ওইদিকে যে ফিশারি মাছ চাষ করার যে অনেক বড় পুকুর, সেই পুকুর সেচ করে মাছ ধরবে। দাদুর মুখে কথাটা শুনে বাবাও বেশ খুশি হলেন, কারণ ওদের সাথে বাবাও মাছ ধরতে পারবে। যেই কথা সেই কাজ। সবাই মিলে মেশিন নিয়ে গেল পুকুর সেচ করতে। সেখানে যাবার পর পুকুরে মেশিন লাগিয়ে সেচ কাজ শুরু করা হয়। মেশিন চলছে, সবাই মজা করছে। মাছ ধরা হবে কালকে সকালে। যেহেতু অনেক বড় ফিশারি, তাই পানি সব তুলতে সময় লাগবে। পুকুর পাড়ে মেশিন লাগানো হয়েছিল বিকালের দিকে। এভাবে সেচ কাজ চলছে। তারপর সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যা হওয়ায় পুকুর পাড়ে থাকা দাদা দাদিমা ও আরও যারা ছিল সবাই বাড়ি চলে এলো। সবাই আশায় সেখানে থাকল। আব্বু আর আমার সেই চাচু দুজনে পুকুর পাড়ে আছে, গল্প করছে, মজা করছে। এভাবে রাত আরও বাড়তে লাগল। আকাশের চাঁদ জ্যোৎস্না ছড়াচ্ছে। শান্ত পরিবেশ, মেশিনের আওয়াজ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছে না। এমন সময় হঠাৎ মেশিনটা বন্ধ হয়ে গেল। রাত তখন একটা ছুঁই ছুঁই। মেশিন বন্ধ হওয়ায় আব্বু ও চাচু দেখে যে মেশিনের বেল্ট কেটে গেছে, এজন্য বন্ধ হয়ে গেছে। এটা দেখে চাচু আব্বুকে বলল যে আমি এখানে থাকি আর তুমি যাও বাড়িতে। বাড়িতে গিয়ে বেল্ট রাখা আছে, নিয়ে আসো। চাচুর কথাটা শুনে আব্বু তো একা যেতে চাইছিল না, কিন্তু চাচু অনেক বলাতে আব্বু রাজি হলো এবং বেরিয়ে পড়ল বাড়ির দিকে মেশিনের বেল্ট নিতে। আব্বু হেঁটে চলেছ। রাত তখন একটা 10। মাঠ পেরিয়ে হেঁটে চলেছে আব্বু। ফাঁকা মাঠ, এরপর একটা নদী। সেই নদীর পাড় ধরে হেঁটে চলেছে। কেউ কোথাও নেই, জনমানব শূন্য। জায়গা আকাশে হালকা জ্যোৎস্না, ঠান্ডা বাতাস বইছে। দূরে কতগুলি শেয়াল ডাকছে। নদীর পানির কলকল শব্দ। আব্বু নিজের মন মতো হেঁটে চলেছে সামনের দিকে। আব্বু হাঁটার সময় হঠাৎ সামনে দিয়ে একটা পাখি ডানা ঝাপটিয়ে বিকট শব্দ করে উড়ে গেল। এটা দেখে আব্বুর মনে কেমন একটা ভয় কাজ করতে শুরু করলো। তারপর আব্বু আবার নিজের মন মতো হাঁটতে থাকে। আব্বু হাঁটতে থাকার একটু সামনে যেতে হঠাৎ শুনতে পায় নদীতে যেন কতগুলো মানুষ মাছ ধরছে। এরকম আওয়াজ পেয়ে আব্বু নদীর পাড় থেকে নিচে নেমে দেখে কেউ নেই। কাউকে না দেখে আব্বু কোনো কিছু না ভেবে আবার নদীর পাড়ের উপর দিয়ে হাঁটা শুরু করে। এভাবে একটু যাওয়ার পর উনি দেখতে পায় দূরে কেউ একজন একটা সাদাদা চাদর গায়ে মুখটা ঢেকে চাঁদের দিকে তাকিয়ে নদীর দিকে মুখ করে বসে আছে। এটা দেখে আব্বুর একটু সাহস জাগল, একটু স্বস্তি পেল। ভাবল, যাই হোক, একজন মানুষের দেখা পেলাম। তার বেশি কাছাকাছি যাওয়ার পর দেখতে পায় সেখানে কেউ নেই। কাছাকাছি গিয়ে কাউকে দেখতে না পেরে আব্বুর আর একটু ভয় লাগল। আর যেই জায়গাতে এটা ঘটছে সেটার নাম বামুনের ধস। জায়গাটা অনেক খারাপ।
গ্রামের যারা আত্মহত্যা করত বা কোনো বাচ্চা মারা গেলে ওখানেই পুঁতে দিয়ে আসত। যাই হোক, আব্বু সামনের দিকে হেঁটে চলেছে। তখন বাজে রাত 1:30। হঠাৎ আব্বু বুঝতে পারে তার পিছনে কেউ আসছে। পিছনে কাউকে অনুভব করায় আব্বু পিছন ফিরে দেখে একটা বড় কালো কুকুর। কুকুরটার চোখ দুটো থেকে যেন আগুন বেরোচ্ছে। এটা দেখে আব্বু দোয়া দরুদ পড়তে পড়তে তাড়াতাড়ি হেঁটে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আব্বু সামনের দিকে হেঁটে যাওয়ার সময় আবার পিছনে দেখে যে কুকুরটা আব্বুর থেকে এই 2-3 হাত দূরে আর হা হা শব্দ করছে, আর কুকুরটার মুখ থেকে লালা ছিটকে পড়ছে। এটা দেখে আব্বু সাহস নিয়ে দূর তো আবার সামনে এগোতে থাকে। তখন প্রায় বাড়ির কাছাকাছি চলে এসেছে। সামনেই একটা কবরস্থান। আব্বু এক দৌড়ে গিয়ে কবরস্থানের দেয়ালের উপরে উঠে যায়, আর আব্বু চাচু বলে অনেক জোরে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়। এদিকে আব্বুর চিৎকারের আওয়াজ শুনে দাদু দাদিমা আরও কয়েকজন দৌড়ে এসে দেখে আব্বু অজ্ঞান হয়ে পড়ে আছে। আশেপাশে আর কেউ নেই। তখন সবাই তাড়াতাড়ি করে আব্বুকে নিয়ে বাড়িতে চলে যায়। তারপর আব্বুর গায়ে প্রচণ্ড জ্বর ওঠে। ওষুধ খাইয়ে সারা রাত সবাই আব্বুর কাছেই বসে থাকে। তারপর সকাল হলে আব্বুকে সবাই জিজ্ঞাসা করে যে কি হয়েছিল। তখন আব্বু সবাইকে সব ঘটনা খুলে বলে। তারপর আব্বুর আবারও জ্বর ওঠে। আব্বুর জ্বর ওষুধ খেয়েও কমছে না। তারপর দাদু আব্বুকে এক কবিরাজের কাছে নিয়ে যায় আর সব ঘটনা খুলে বলে। সব ঘটনা শুনে কবিরাজ বলে যে নেহাত নসিব ভালো যে বেঁচে ফিরেছে, আর কয়েক মুহূর্ত থাকলে মেরে ফেলত। তারপর কবিরাজ কিছু তাবিজ আর পানি পড়া দিল। তারপর আব্বু সুস্থ হয়ে গেল, আর সেই দিন আব্বু আবার বাড়িতে ফিরে এলো। সেই থেকে আব্বু আর কোনোদিন সেখানে যায়নি, আর আল্লাহর রহমতে আর কোনো সমস্যাও হয়নি। এই ছিল আমার ঘটনা। ঘটনাটা কেমন ছিল জানাবেন সবাই। আসসালামু আলাইকুম। চমৎকার একটা ঘটনা। ঘটনাটা আমার কাছে ভালো লেগেছে। অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।